এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরেজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দর্শক বলছে আসলে ইউটিউবে আমাদের এই গল্পটা আপনারা অনেকেই দেখেন সেই অর্থে, এবং শ্রোতা তো আসলে রেডিওর তো শ্রোতাই হয়। তো সপ্তাহান্তে আমি আরজে কিবরিয়া আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরও একটি অনুষ্ঠানে এবং আরও একটি পর্বে। আমি কথা বাড়াবো না, শুরুতেই আমার সঙ্গে যিনি আছেন তার সঙ্গে একটু পরিচিত হব। কি নাম আপনার? আমি মোহাম্মদ ওসমান গনি। ওসমান, বয়স কত ওসমান? আমার বয়স হচ্ছে এখন চলে 24 চলে। একেবারে ছোটবেলা থেকে যেখানে থেকে যেভাবে বলার বলুন আপনি, আমরা শুনছি। হ্যাঁ, আমি আমার হচ্ছে বেড়ে ওঠা আমার যে ফ্যামিলিতে, সেখানে হচ্ছে আমার বাবা তো যে কোনো কারণে দুটা বিয়ে করে, তো সেখান থেকেই মূল গল্পের সূচনাটা। তো সেখানে হচ্ছে আপনার বাবা সেকেন্ড বিয়েটা কেন করলো? আমার বাবা হচ্ছে তার মানে আপনার মা ছিল ওই সময়টাতে, আমার সংসারে ছিল? হ্যাঁ, আমার মা। আপনি হুট করে জানলেন যে আপনার বাবা বিয়ে করে ফেলেছে, গল্পটা বলেন তো। আপনার বয়স কত তখন? তখন আমার বয়স, আমি একদমই ছোট, বুঝি না আর কি ধরতে গেলে। এই সময়টায় আমার মানে আমরা 3 ভাই বোন ছিলাম, তো আমার বয়স 3, আমার ছোট বোনের বয়স 2, তার ছোট একটা ভাই ছিল। এই সময় বিয়েটা করে, যার কারণে হচ্ছে ওই ফ্যামিলিতে ছোটবেলা থেকেই একটা ইয়া চলে। আমরা অবস্থায় আমার মার ডিভোর্স হয় আর কি। সে সময় আমার সেকেন্ড মাদার আমার বাসায় আসে, বাড়িতে আসার পরে। কিন্তু বাবা সবসময় আমাদেরকে চেষ্টা করছেন হচ্ছে আগলে রাখার জন্য। সৎমা উনিও যথেষ্ট ভালো ছিল, কিন্তু আমি তো নানির বাড়িতে বড় হই বিশেষ করে, তো সেখানকে দেখলাম মার কাছে থাকলে নানির বাড়িতে ওই মামাদের মারে অন্য চোখে দেখতো, এরকম আর কি একটা রিপ্রেশন। আর দিন পর আমার যে বাপের বাড়ি এখানেও একটা মানে চারপাশ থেকে একটা আসে, আমি এটা ফিল করি, কখনো বুঝতে দেয় না কাউকে। এরকমভাবে ছোট থেকেই দেখি, মানে যারা আমাদের সমাজে এমন হয়ে গেছে যে দ্বিতীয় বিয়ে করলে মানে ওইটা একদম শেষ। আমার মানে মানুষ খারাপ চোখে দেখে, আমার ফ্যামিলি বা আমার আমাকেও তো আছেই যে ও অমুকের ছেলে, তো সেটা ফিল করি। এবং আমি যখন ছোট থেকে বড় হই, তখন থেকে প্রতিজ্ঞা নিই যে আমি যদি ভবিষ্যতে বড় হই, আমার ফ্রেন্ড সার্কেল বা আমি কখনো সেকেন্ড ম্যারেজ করব না। আচ্ছা, এটার প্রতি আপনার একটা আমার একটু মানে ছোট থেকে ঘৃণা, এবং কাউকে যদি দেখতাম সে দ্বিতীয় বিবাহ করছে, তার প্রতি আমার মন থেকে এমনি অটোমেটিক চলে আসতো এক প্রকার ঘৃণা। তো তারপর হচ্ছে আমি পড়ালেখা করি আমার গ্রামের বাড়িতে। তো তারপর পড়ালেখা এসএসসি পরীক্ষা দেই। এর মধ্যে বলে রাখি যে 9ম শ্রেণীতে থাকা অবস্থায় আমি আমার আব্বুর কাছ থেকে যা হোক টাকা পয়সা, ওই প্রাইভেটের বেতন চাই, তো তিনি আমাকে দেন না আর কি। এক প্রকার দেন বলতে আমাদের প্রচুর শস্য হইতো, যেমন গুড় বা অন্যান্য ফসলাদি অনেক হইতো, কিন্তু হাট বিক্রি না হইলে সেটা সম্ভব না টাকা দেওয়া, প্রাইভেট টিউশনের টাকা। আমি তখন হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি আজকে স্যারকে কথা দিয়ে আসি টাকা দিব, তিনি দিচ্ছে না, বলতে সামনের রবিবার হাটে বিক্রি করে তারপর তোমাকে দিব। কোন ক্লাস তখন? তখন আমি ক্লাস 9। হ্যাঁ, আচ্ছা। তখন মানে 8-এ পরীক্ষা দিছি, 9-এ উঠবো, এই সময় 9-এ উঠছি আর কি। তো সেই ঠিক তখন থেকে আমি বাবার সাথে রাগ করে আর টাকা পয়সা নেই না, বুঝছেন, নেই না। কিন্তু বাবা আমাকে ওরকম ভাবে ফোর্স করে না। তো যাই হোক, নিজের পড়াশোনা আমি যেভাবে চালিয়ে যাচ্ছি, টিউশনি করাচ্ছি বা এইভাবে। তারপর ইন্টার পাস করলাম, ঢাকা আসলাম। আসার পরে হচ্ছে এই টঙ্গী সরকারি কলেজে ভর্তি হলাম। সেখান থেকে তারপর টিউশনি বা জব এগুলো করা শুরু করলাম। তারপর যাই হোক নিজে চালাচ্ছি, চলতেছি। কিন্তু আমি হচ্ছে ওই ফ্যামিলি থেকে ওই রকম সাপোর্ট পাচ্ছি না। আর যখন আমি বিএসসিতে ভর্তি হই, তখন থেকে আমার একটা আসে যে এখন বিবাহ শাদী করাতে হবে বা এরকম কিছু একটা। আপনি নিজে বিয়ে করবেন? না, আমাকে বিয়ে করাবে। আমার তার মধ্যে ছোট 2 বোন, তাদের বিয়ে হয়ে যায়, আমাকে বিয়ে করাবে। আপনি একটাই মাত্র ছেলে ছিলেন বাবার? না, আমরা 3 ভাই 2 বোন। আচ্ছা। তো সেক্ষেত্রে ওই আমার বোনের বিয়ে হওয়ার পরে, 2টারই বিয়ে হওয়ার পরে, তারপর আমার জন্য মেয়ে দেখা শুরু করে। 1 বছর 2 বছর 3 বছর মেয়ে অনেক দেখে, আমি মেয়েদের সাথে কথা বলি, কিন্তু মেয়ে অনেক সুন্দর আসে মাশাল্লাহ। কিন্তু হচ্ছে অনেকটা পিছিয়ে যায় যে আমার বাবা সেকেন্ড ম্যারেজ করছে এজন্য, আবার অনেকটা পিছিয়ে যায় যে আই এম নট সো প্রিটি, তো এই কারণেও পিছিয়ে যায়। আবার হচ্ছে যে এরকমই পিছিয়ে যেতে থাকে। তা আমার আরও দ্বিতীয় বিবাহের প্রতি ঘৃণাটা বেড়ে যায়। কোনো এক সময় হচ্ছে আমি টঙ্গীতে আরবান একটা প্রজেক্টে, গভর্নমেন্ট যেটা,
তো এখানে একটা ইয়ে দেই, অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করি, পরীক্ষা দেই, টিকে যায়, এখানে জবটা হয় আর কি হসপিটালে। সেখানে আমি চাকরি করতে থাকি। তো বাড়িতে তো সবাই খুশি যে না যা হোক একটা কিছু করতেছে, এবার তো বিয়ে করানো দরকার। তো মেয়ে অনেক দিন থেকে দেখে আমার এক বন্ধু নাম রিপন, ও হলো যে ওর কেমন জানি ফুফাতো বোন বিয়ে দেখাবে। তো দেখলাম তারা এই মহাখালীতে থাকে। তো বাড়িতে গেছে দেখলাম, তো শান্তা পান, তো দেখলাম উনি অনেক মানে ভালোই, কেবলমাত্র ইন্টার শেষ করে মেডিকেলে ভর্তি হয়েছে আর কি, মেডিকেল বলতে নার্সিংয়ে ভর্তি হয়েছে। পছন্দ হলো, তারপর হচ্ছে তারা আমাকে অ্যালাউ করলো না। তারপর আরো 1-1.5 বছরের মতো 2 বছরের মতো প্রায় অন্যান্য দিকে মেয়ে দেখার পর আবার ওই বাসাতেই যার বড় বোন দিয়ে বিয়ের কথা হয়েছিল তার ছোট বোন দিয়ে আবার আমার বিয়ের সম্বন্ধ আসলো। আমি না দেখে স্ট্রেট কাট বলে দিলাম না ওখানে আমি যাব না, ওই বড় বোনকে আমি পছন্দ করছিলাম, ছোট বোনকে বিয়ে করবো না। পরে ফ্যামিলি থেকে অনেক ফোর্স, না মেয়ে ভালো তুমি দেখো, এই পরে ছবি পাঠালো, দেখলাম। এক সময় আমি সিদ্ধান্ত নিলাম যে না, যেহেতু ফ্যামিলি থেকে বলতেছে তাহলে মনে হয় করা বেটার হবে। কিন্তু আমি যখন ভাবলাম যে না, আমি আগে মেয়ের সাথে কথা বলে নিব যে আমার ফ্যামিলি এই সমস্যা আছে এবং আমি দেখতে বেশি একটা ফর্সা না বা সুন্দর না, আর আমার হচ্ছে এরকম সমস্যা, এগুলো আমি বলে নিব। তারপর যদি সে এগ্রি হয় তারপরে আমি না বিয়ে করব। কারণ এরপর আমি মেয়ের সাথে কথা বলি, মেয়ে রাজি হয় যে না, তাতে তার কোনো সমস্যা নাই। সে শুধু বললে যে আমার বাবা মাকে একটু কেয়ার করলেই হবে। আমি বললাম যে যাক, সমস্যা নাই। আর ওই মেয়েটাও, যেহেতু ওর আগের বড় বোনের সাথে আমার বিয়ের কথা হয়েছিল, হলো না, ছোট বোন তারাও অনেকটা আগ্রহী যে না, ছোট বোনটা দেওয়া যায়, সমস্যা নেই। যেহেতু ছেলেও একটা মেডিকেলে জব করে আর মেয়ে হচ্ছে নার্সিংয়ে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ারে। তো তারপর হচ্ছে তারা হলো যে আমার ফ্যামিলির মাধ্যমে এত দ্রুত বিয়ের এটা আগায় যে আমাকে আর সময় দেয় না। আমার তো 2 থেকে 3 দিনের মধ্যে বিয়েটা হয়ে যায়, মানে ঠিক হয়ে যায়। আমি আমার অফিস থেকে ছুটি চাই যে আপা আমাকে ছুটি দিতে হবে, কাল দিন পর তো আমার বিয়ে। আমার ডক্টর আপারা বা আমার যে প্রজেক্ট ম্যানেজার আছে ওনারা বিশ্বাস করে না, এত তাড়াতাড়ি কেমনে বিয়ে হয়, তোমার বয়স এত কম, তুমি কেমনে বিয়ে করো। পরে আমি বললাম যে না আপা, আমি হচ্ছে বিয়ে করব, আপনি একটু দেখেন যদি সময় দেওয়া যায়। বলে আজ না কাল। তা ওনারা যেভাবে বলছে আমি ওভাবেই সময় দিচ্ছি, আর রেগুলার কথা বলছি, দিনে বাড়িতে ওদের সাথে কথা বলতে আসি। পরে আমি যখন বাড়িতে যাই, মেয়ের সাথে আমি পার্সোনাল কথা বলার জন্য আমার ওই বড় আপুকে, শান্তা আপুকে ফোন দিই যে আপু আপনার বোনের সাথে একটু কথা বলবো, তো দেন যদি। তো ওনার সাথে আমি কথা বলি, 32 মিনিটের মতো কথা বলি। এর মধ্যে আমি অনেকবার বলি, তারপর ওর বড় বোনকেও বলি যে আপা, ওর যদি কোনো ধরনের রিলেশন থাকে বা এরকম থাকে এখন বলেন, আমি সেটাই করব, কিন্তু বিয়ের পর আমি এগুলো কিন্তু মেনে নিব না। এবং বলি যে আপনি যদি কোনো ধরনের মানে ফল্ট এটা লুকিয়ে রাখেন তাহলে আল্লাহর কাছে গিয়ে মতো দিন ঠেকবেন। উনি বলে যে না, এরকম কোনো ধরনের সমস্যা নাই, আমি আজকেও জিজ্ঞাসি, আসেন সমস্যা নাই, বিয়ে হবে আর কি, এখন আপনি যদি রাজি থাকেন আর কি। পরে আমি অলরেডি বাড়ি যাওয়ার আগে ওনারা অ্যারেঞ্জ করে ফেলছে। আমার বাবা মার পছন্দ মেয়ে সুন্দর, আর ওদের পছন্দ যে না, ছেলে তো যা হোক গ্রাজুয়েশন কমপ্লিট করতেছে, আর যেহেতু দুইজনে মেডিকেলে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো তখন আমি বাড়িতে যাই, যাওয়ার পরে হচ্ছে যেদিন আমি বাড়িতে যাই ওরা রেডি, বিয়ের জন্য সবাই রেডি। আমি গিয়ে শুধু গোসল করার সময়টা পাইছি। এরপর বিয়ে করতে যাই, বিয়ে করার পর সারা রাত তো এমনি চলে যায়। বাসায় আসার পরে ফজরের মানে রাস্তায় ফজরে আজান, তো তাকে বললাম যে তুমি নামাজ পড়ো, কোনো কথা বলার সুযোগ নাই, তুমি নামাজ পড়ো, আমিও ফজর নামাজ পড়ি। নামাজ পড়ে বৃষ্টির দিন, তখন ঘুমার জন্য দিনের বেলা আর কি কথা বলবো, আমি ঘুমিয়ে যাই। তো এদিকে তার নানি বা ওরা আমার রুমে রেখে তালা আটকায় দিয়ে ওনাদের মতো ওনারা চলে গেছে। তো এখন আমি ঘুম থেকে উঠে দেখি ও আমার পাশে বসা। আমি তো ভাবলাম যে কী ব্যাপার, ও আবার ভাবলাম যে আমার তো আজকে বিয়ে করছি, তো যা হোক এই জন্য তো হয়তো বা কাছে এসে বসছে। কিন্তু না, দেখলাম যে তার উল্টো চিত্র, তার ধারে কাছেও যাওয়া যায় না এরকম। আমাকে অ্যাপ্রোচ করছেন বাট সে কোনোভাবে আপনাকে সাপোর্ট করছে না, আমারে সাপোর্ট করছে না। আমি বলতেছি, পরে সে বলতেছে যে আমি 2 বছর পরে আপনাকে সময় দিব, এখন না। আচ্ছা, আমি বললাম 2 বছর পরে, এটা আচ্ছা যা হোক, দিনের বেলা হয়তো। মেয়েটার সঙ্গে কথা বলছিলেন? বিয়ের আগে আমি বললাম তো 32 মিনিট কথা বলছি, ওর বোন এবং ওর সাথে। ওর বোনের সাথে তো অনেকক্ষণ কথা বলছি। 32 মিনিট মানে ফোনে কথা বলছেন? হ্যাঁ, ফোনে। সামনাসামনি কথা বলেন নাই? সামনাসামনি কথা না, আর ভিডিও কলে ও আমারে দেখছে, আমি ওরে দেখছি। আচ্ছা, ওকে। এবং আমি আমার শিওর হওয়ার জন্য আরো কয়েকবার ফোন দিছি ওর কাছে ইয়ের জন্য।
তারপর হচ্ছে তখন আমি বললাম যে তোমার যদি কোনো রিলেশন থাকে তাহলে বলো, বিয়ে হলেও সমস্যা নাই, আমি তো ঢাকা চলে যাবো, আমারও সামনে পরীক্ষা, বিএসসি ফাইনাল ইয়ার পরীক্ষা, আর তোমারও ফার্স্ট ইয়ারে নার্সিং ফার্স্ট ইয়ারের পরীক্ষা। তো আমি বললাম যে শিল্পী তুমি হচ্ছে তাইলে তুমি করো, ওই তুমি তোমার মতো করে এখন শুধু লোক দেখানোর বিয়ে ভান করো, আমরা ঢাকা চলে যাই, তারপর তুমি তোমার মতো যাই, আমি আমার মতো যাই, তোমার যদি কোনো থাকে এখন বলো। বলে যে না আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো রিলেশন নাই এরকম। তারপরে একদিন আমাদের বাড়িতে থাকলাম, 2 দিন আমাদের ফ্যামিলির লোকেরা হালকা আঁচ করতে পারছে, কারণ আমরা বিয়ে করার পরে হচ্ছে আমি কোনো ধরনের গোসল ছাড়া ফজর নামাজ পড়তেছি এগুলো তারা একটু আঁচ করতে পারছে। তো তখন তারা একটু বুঝতে পারার পর ওকে আমাদের 2 দিন আমাদের বাড়িতে রাখে, কিন্তু রাত হলেই তো তার ধারে কাছে যাওয়া যায় না। আর আমি ও ঘুমের ভান করে দেখতাম ও হচ্ছে যে ছেলেটার সাথে কথা বলতো, আমি এগুলো ফলো করতাম, আমি কিন্তু ঘুমাইতাম না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর আমি যখন ব্যাপারটা বুঝতে পারছি, তাকে আমি ভালোভাবে বুঝাইলাম যে দেখো তুমি এখনো সময় আছে, আমি তোমাকে টাচ পর্যন্ত করি নাই, তুমি চলে যাইতে পারো, অসুবিধা নেই, কিন্তু ঠাট বজায় রাখো, আপাতত তাদের বোঝাও যে আমরা এই। তো তারপর ও বলে যে না আমার কোনো ধরনের রিলেশন নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, 2 বছর পরে আপনার সাথে আমি মিলে যাবো, এই সেই অনেকগুলা বলে। এরকম করার পরে 1 দিন 2 দিন 3 দিনের দিন ওর নানির বাড়িতে, মানে ওর বিয়েটা হয় ওর নানির বাড়ি থেকে, ওর বাবা মা সবাই ওখানে ছিল। ওদিন রাতে আমি একটু এক প্রকার প্রেশার ক্রিয়েটই করি, এই আর কিছু না, প্রেশার ক্রিয়েটই করি, যেটা হচ্ছে পরবর্তীতেও বলে যে যা হোক হয়ে গেছে, আর কিছু এখন করার নাই, এবার চলো ঢাকায় চলো। তো আমি ভাবলাম যে হ্যাঁ ঢাকা চলে যাওয়া যায়, আমারও তো সামনে পরীক্ষা খুব কাছে আসছে, আর তোমারও পরীক্ষা, যাক ঢাকা যাবো, অসুবিধা নাই। তো এর মধ্যে ও কয়েকবার আমাকে ওয়ার্নিং দেয় যে আমি কিন্তু এখান থেকে চলে যাব, তুমি যদি ঢাকা না যাও এই করবো, আমি আত্মহত্যা করবো, অনেকগুলো ভয় দেখায়। তো আমি বললাম যে আমাদের গ্রামে তো একটা মান সম্মান আছে, বা তোমার বাবা মারও একটা মান সম্মান আছে, যাই করো ঢাকা গিয়ে করো, এখানে কিছু করো না। ঢাকা আসলাম একসাথে, ও আমার বাসায় থাকলো, আমি অফিসে আসলাম, ও রান্না বান্না করলো, শুক্রবার ওই দিন ছিল। তারপরে ও হলো যে শুক্রবারের দিন একসাথে খাবার খাইলাম। ওর এক মামা গেল আনতে গেল, ও আসলো মহাখালী আমতলি এখানে থাকে। তো আসার পরে আর যোগাযোগ নাই, 1 দিন 2 দিন পরে, 2 দিন পরের দিন আমি ফোন দিলাম, আমার সাথে কথা বললো, তারপরের দিন কথা বললো, বুধবার মনে আছে যে বুধবার সম্ভবত 24 তারিখ এরকম একটা হবে, শুক্রবার না বুধবার। তো ওই দিন ওর সাথে কথা, ও হচ্ছে আমি আমার খোঁজ খবর নিলাম, নেওয়ার পরে ওর বাবা মা চাচ্ছে যে আমি মহাখালীতে আসি, সবাই আমাকে দেখার জন্য করতেছে। আমি বললাম যে মা আমি বৃহস্পতিবারের দিন অফিস করে, ওখানে হাফ ডে অফিস করে আমি আপনাদের ওখানে চলে যাব। তো এদিকে আমি ওরে বুধবারে জানায় রাখলাম যে তোমার মা কিন্তু আমারে যাইতে বলছে, এখন কি করব। ও বলতেছে আপনি যদি আসেন আমি কিন্তু সুসাইড করবো, হ্যাঁ আমি ওর কাছে যাই। মন চেঞ্জ হয়ে গেছে, আগে যদিও একটু চেঞ্জ হয়ে গেছে। তো বললো আমি কি এটা কিছু জানি না, তুমি তোমার ফ্যামিলিকে সামলাও, আমি আসি, সমস্যা নেই, আমি আরও 2 বছর পরে হলো, আমার কোনো ব্যাপার না। তো এদিকে ওর মা বাবা, ওর দোলা ভাই ওরে ফোন দিয়ে বলে যে না ও আসবে, তুমি থাকবা। ও কি করে, ওর যে ওই আগের যে ছেলেটা ওর ওখানে কন্ট্যাক্ট করে, এবং কন্ট্যাক্ট করার পর সে চলে যায়।
তো আমাকে তো হুমকি দিয়েছে সে আমি যদি আসি সে সুসাইড করবে। আমি আবার হচ্ছে বৃহস্পতিবার দিন সারাদিন ওয়েট করি, ওর ফ্যামিলি থেকে কোনো ফোন আসে না। বৃহস্পতিবার অনেক অনেক ফোন দেই, সবার ফোনে, কেউ ফোন রিসিভ করে না। আচ্ছা যা হোক, শুক্রবারের দিন সকালে তাও কেউ ফোন রিসিভ করে না। ওর আমি আবার হচ্ছে ওই শিল্পকলা একাডেমিতে ওই হাসান মাহদি লালটু ভাইয়ার ওখানে ওই সংবাদ উপস্থাপনা একটা কোর্স করেছি, তো সেখানে নিয়মিত যাই, শুক্রবারে যাই। ওখানে পৌঁছেছি এইমাত্র হচ্ছে আমার ফোনটা রিসিভ করে আমার নানি শাশুড়ি। তো আমি একটু মানে আন্তাজে মিথ্যা কথা বললাম যে নানি আমি তো জানি শিল্পীর কি হয়েছে, কিন্তু আপনারা আমার কাছে গোপন রাখলেন কেন? আমি আল্লাহর কসম আমি জানি না কি হয়েছে। হঠাৎ এমনি মিথ্যা কথা বললাম। পরে ভাই কি হয়েছে, কোন জায়গায় আছে তুমি বলতে পারো? তখন আমার মনে সন্দেহ হলো নিশ্চয়ই সে বাসা থেকে পালাইছে। পরে তখন আমি আমার ওই যেটা দিয়ে আগে আমার সাথে বিয়ের কথা হয়েছিল ওই আপারে ফোন দিই যে আপা আপনারা গোপন রাখেন কেন, কি হয়েছে সেটা তো আমি জানি, আর ও কই আছে সেটাও জানি। মিথ্যা কথা বললাম। পুরোগুলো ভাই কই আছে আসলে সরি আমি বলতে ভুলে গেছি, মানে বলি না এই জন্য যদি আপনি কিছু মনে করেন, ও তো আসলে 2 দিন থেকে নাই। আমি বললাম যে সেটা তো আমাকে জানাবেন, আমি তো 2 দিন থেকে অনেক ফোন দিচ্ছি, আপনারা জানাবেন। তারপরে আমি প্রচুর টেনশনে পড়ে যাই। সে তো বলছে সুসাইড করবে, তখন সে যদি সুসাইড করে ফেলে তাহলে আমার অবস্থায় কি হবে বা আমি তাহলে কি করব। তারপর হচ্ছে আমি এটা টেনশন নিয়ে আমার আর ওই দিন ক্লাসটা ভাল লাগে না, সারাদিন যতক্ষণ ছিলাম ততক্ষণ টেনশনে ছিলাম। এরপর আসার পরে অনেক তারাও খোঁজাখুঁজি করতেছে, নাই কোনো মতে নাই। আমি হচ্ছে আমার এমন অবস্থা যে নাই, আমিও খোঁজাখুঁজি করি, যে গুলশান 1-2 থানা এখানে প্রচুর খোঁজাখুঁজি করি, শেষ পর্যন্ত সিআইডি টিমের কাছে যাই এবং হাইকোর্টের উকিল যে আছে তাদের পর্যন্ত ধরি যে এটা কিভাবে কি করলে হয়, ফোন নাম্বার দিয়ে জিডি করে অনেক কিছু করি, অনেক খোঁজাখুঁজি করি। ওভারব্রিজ নিচ বলেন, এই গুলশান ঢাকায় মানে অনেক খোঁজাখুঁজি করি সারা রাত। আমি সারাদিন অফিস করি, সারা রাত আমি এখানে এইদিকে খোঁজাখুঁজি করি যে যেভাবে পারি, ওর বান্ধবী ভাই এরকম খোঁজাখুঁজি করি। আমার মনে আছে যে আমি বাসায় যাই না অনেক দিন যাবত, জাস্ট খালি অফিসে আসি, অফিস ডিউটি সার পরে ব্যাগটা করে নিয়ে এইদিকে ঢাকা আসি, আবার সারা রাত ঢাকা করে ফজরের সময় আবার সেই আমার অফিসে যাই। আবার মাঝে মধ্যে ওদের সাথেও দেখা করি, ওর মা বাবার সাথে। ওরা ব্যাপারটা জানতো কিন্তু আমার কাছে গোপন রাখছে, রাখার পরে বিয়ে দিচ্ছে আর কি। তো এমন করার পরে যখন গুলশান 1-এ ওখানকার একজন দারোগা উনি মানে আমার কান্নাকাটি দেখে, আমি ওখানে এত পরিমাণ কান্নাকাটি করি যে আমার কান্না দেখে ওখানে সাধারণত পুলিশরা সহজে কান্দে না, কিন্তু আমার চোখের কান্না, আমার অবস্থা দেখে উনি 1 ফোঁটা চোখের পানি ফেলে এবং বলে যে ভাই তোমার যে অবস্থা এই মেয়ের কখনো ভালো হবে না, এরকম করে কান্নাকাটি করে। আমারও স্পষ্ট মনে আছে আমি একদম সেন্সলেস হই, এরকম একটা অবস্থা। পরে যে ওসি সাহেব উনি ওনার রুমে ডেকে নিয়ে বলে, আমার শাশুড়ি আমার মামার শ্বশুর সাথে বলে যে এই মেয়ে যে এর মায়ের দোষ বা এরকম দোষারোপ করে ওদের সমস্যা, যার কারণে এরকম মেয়ে জন্ম দিতে পারছে। আমি বললাম যে না, ওনারে দোষ দিন না, মা অনেক ভালো, আপনি ওনারে দোষেন কিন্তু ওনার মারে তো দোষতে পারেন না, এরকম করে বলার পরে দেখো আমার অনেক বুঝ দেয় যে তুমি এরকম। এরপরে আমার শাশুড়ি এবং ওদের ডেকে নিয়ে বলে যে এই ছেলের যে অবস্থা, যে কন্ডিশন, মানে আমি কাঁদতে কাঁদতে আমার চোখের এই পাশ দিয়ে ফুলে গেছে আর হচ্ছে আমার ঘুম হয় না, ঘুমে আমি প্রায় মেন্টাল এরকম হয়ে গেছি। তো বলে যে এর যদি কোনো রকম মানে কোনো ধরনের অকারেন্স হয় আমরা কিন্তু সব রেখে দিছি ডকুমেন্ট, আপনাদের কিন্তু ধরবো। তখন তারা একটু নড়চড়ে বসে এবং তারা যোগাযোগ করে, তো সিআইডির মাধ্যমে আমি লোকেশন ট্র্যাক যে যাই করুক এইভাবে জানতে পারি সে তারা নেত্রকোনা আছে, ওই মেয়েটা নেত্রকোনা আছে। তো তারপরে শুধু আমার টেনশন যে সে তো আমার ছেড়ে যেতে পারে না, কারণ এর মধ্যে আর কি স্কোপ আছে বা কি আমি দোষ করলাম এমন যে আমাকে ছেড়ে যাবে। আর আমি তো সে আগে থেকে যে সেকেন্ড ম্যারেজের পক্ষে না, আমার কথা হলো যে যাকে পাইছি তাকে নিয়ে আমি জীবন কাটিয়ে দিব, এরকম কিছু না। তো সে ওই দারোগার সাথে ফোন দিয়ে বলে যে আমি আর তার কাছে যাব না, এরকম আর কি। সেটা অনেক দিন পরে আর কি। এর মধ্যে আমার ঘুম খাওয়া দাওয়া সব অফ। তো আমার ডক্টর আপা, আমি যেখানে জব করি আমাদের ডক্টর আপাকে বলি যে আপা আমাকে ঘুমের ট্যাবলেট দেন। তারা আমাকে আমার কন্ডিশন বুঝে ঘুমের ট্যাবলেট দেয়। আমি বলি যে এমনি আমি অসুস্থ, এই কথা আমি জানাই না। আরেকটা কথা বলে রাখি, আমার এই ঘটনাটা আমি গোপন করে রাখছি, কেউ জানে না। আমার বেস্ট ফ্রেন্ড যে আমার সাথে আসছে নূর, সেও জানে না। 18 দিন পরে আমি সেটা প্রকাশ করি, কিন্তু 18 দিন আর থাকতে পারতেছিলাম না।
এরপর ফ্যামিলি থেকে বলে যে মেয়ে কই, ও বউকে দেখবো। আমি বলছি না, ওর পরীক্ষা দিচ্ছে। এইদিকে আমি কিন্তু খোঁজাখুঁজি করছি, সারা রাত খোঁজাখুঁজি করতেছি, আবার গিয়ে অফিস করতেছি, এরকম একটা অবস্থা। পরে যখন জানতে পারি যে সে আসলে অন্যজনের কাছে চলে গেছে, তখন অনেক কান্নাকাটি করার পর তখন আমি ভাবলাম যে আমি সুসাইড করব। আর এর মধ্যে ঢাকা শহর এই যে আমতলী, মহাখালী, ওই যে কটা ওভার ব্রিজ আছে, তারপরে যে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে এই ডিপুগুলা, এইদিকে মানে এই যে টুকাই ছেলেপুলে যেখানে থাকতো, এখানে আমি গিয়ে দেখার চেষ্টা করতাম যে এখানে শেষ আছে কিনা, আর সে সুসাইড করলো কিনা বা এরকম। খোঁজাখুঁজি করার পরে আমি অফিসে গিয়ে কাজ করতে পারি না। সেখানে আমাদের অফিসে হচ্ছে যে সিজার হয়, যে সিজার সেকশন, সেখানে অ্যাডমিনের কাজ হচ্ছে যে সেই ওষুধপত্রগুলা ঠিক মতো দেওয়া। কিন্তু আমার রেগুলার ভুল হচ্ছে, হিসাব কিতাবে এগুলা তো ভুল হচ্ছে, আমাকে প্রচুর বকাবকি করছে। তো এক সময় আমি রুমে বসে খালি কান্নাকাটি করি, আমার ডক্টর আপা গিয়ে আমাকে প্রচুর শাসাচ্ছে। আমি কিছু বলতে পারতেছি না। পরে রুমের দরজা বন্ধ করে আমি কান্নাকাটি বলি যে আপা আমার তো এই প্রবলেম, যে আমার ওয়াইফ চলে গেছে, এই কারণে। উনি করে প্রচণ্ড মানে দুঃখ অনুভব করে, তারপর আমাকে সান্ত্বনা দেয় আর কি। এরপরে যাই হোক, আমার ওই অ্যাডমিন অ্যাসিস্ট্যান্টের যে প্রশাসন সহকারী যে পদটা ছিল সেটাও চলে যায় ওর কারণে। এরপর আমি সিদ্ধান্ত নেই যে না, আমি হলো যে একটা মানে ভুলভাল ডিসিশন নিব আর কি, সুসাইড করবো এরকম আর কি। তারপরে হচ্ছে বাসায় যাওয়ার পরে যাই হোক, যেখানে যেভাবে বলার দরকার সেভাবে বলি, মানে ইশারা ইঙ্গিতে, ডাইরেক্ট না। তো আমার বন্ধুকে আমি অফিস থেকে যখন বলি, সে চলে আসে, সে সরাসরি আমার অফিস চলে আসে, বলে যে এরকম সিদ্ধান্ত নিস না। আমার হসপিটাল হচ্ছে 6 তলা, ভাবছে যে আমি হসপিটাল থেকে কোনো কিছু করব, ও আজ করতে পারছে। তারপর বাসায় যাওয়ার পরে হচ্ছে ডায়েরি লেখার পর মোটামুটি এখনো একটা আনছি ডকুমেন্ট, সেখানে লিখে রাখছিলাম যে আমার এই আত্মহত্যার পিছনে কেউ দায়ী নয়। নোট লিখে ফেলছি, হ্যাঁ, নোট এরকম লেখার পরে তারপর ওখানে রাত্রে যখন আর কি মোটামুটি সুসাইড করতে যাই, এই মুহূর্তে অনেক রাত আমি ছাদে কাটাইছি, যে সারা রাত আমি ছাদে শুয়ে রইছি, বেই করছি। তো এই সময় আমার ওই আমি যেখানে জব করি এখানকার যে প্রধান, উনি হচ্ছে বাংলাদেশ বেতারে আছে বর্তমানে, আপা, ওই আপা, নামটা বলতেছি না, ওই আপা হচ্ছে আমাকে হঠাৎ করে, জানি না আমার হচ্ছে আমি যে রাত 1টায় আমি সুসাইড করব, এরকম একটা সিদ্ধান্ত সব কিছু। এরপরে ছাদে আমি বসে আছি, শুধু সময় গুনতেছি, আর বিভিন্ন জায়গায় ফোন দিয়ে কান্নাকাটি, মার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করছি, দোয়া টোয়া চেয়ে নিছি। তারপরে 999 কল করার পর ওখানে বলি যে ভাই, আমার এই নাম্বার থেকে ফোন গেছে, হ্যাঁ, যদি কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশনের জন্য যদি হয় তো কাউকে দোষারোপ করবেন না, বা আমার সুসাইডের জন্য কেউ দায়ী নয়। 999 ফোন করে, হ্যাঁ, 999, মানে কাউকে তো প্রমাণ রাখা যাচ্ছে না, এরকম কাউকে বললে তো কেউ আর সুসাইড করতে দিবে না। তো বলি যে, পরে তো উনি বলে যে কি কারণে, কি সমস্যা ভাই, দাঁড়ান একটু। উনি আমাকে কাউন্সিল করতে চেষ্টা করে যে এরকম। হ্যাঁ, বললাম যে এই পর্যন্তই, আমি আপনাকে 2 মিনিটের মধ্যে আপনি যা বলতে পারেন, আমি এর বেশি সময় দিব না। এরপর বলে আমার প্রায় সময় ঘনিয়ে আসছে, ওনার ফোনটা কাটছি, কাটার পর আমি মোটামুটি প্রিপারেশন। তো এমন সময় ফোনটা কাটার পরে আমার একটা কল আসে, ওই উনি তো, ওসমান গনি কি অবস্থা, শুনলাম আপনি বিয়ে করছেন, এই অবস্থা। আমি টোটাল কান্নাকাটি করে দিই। কান্নাকাটি করে দেওয়ার পরে আমি ওইভাবে বলি না, আমি বলি যে আপা, আমি তো এরকম আমার এই অবস্থা হয়েছে, আমি তো সুসাইড করতে চাইছিলাম, এরকম আর কি ইশারা ইঙ্গিতে বুঝতে যাচ্ছি। পরে উনি বলে যে যারা কাপুরুষ বা এরকম, মানে এইভাবে বোঝায় আর কি, তাদের জীবনে কখনো ভালো হয় না, আর পৃথিবীটা আপনি জয় করবেন, আপনি হেরে যাবেন কেন, এরকম ভাবে। মানে উনি তো একজন আরজে, তো উনি ভালোভাবেই বুঝাইতে পারেন, মানে সংবাদ উপস্থাপনা করে ওই বাংলাদেশ বেতারে। তো আমি নাম বলছি না। তো তারপর হচ্ছে উনি আমাকে এমনভাবে কাউন্সিল করে, ওই মুহূর্তে আমি প্রচুর ওনার ইয়েতে আমি কান্নাকাটি করার পর হচ্ছে যে আমি ওখান থেকে আর কি এই শেষ মুহূর্ত থেকে একদম বেঁচে আসি মোটামুটি। তো তারপরে তখন আমি সেটা আর করি না করার পরে আমি ফোনটা কেটে দেওয়ার পরে আমার শাশুড়ির ওখানে ফোন দিই আর কি, মোটামুটি যে এই যে যেখানে থাকে ফোন দেওয়ার পরে হচ্ছে আমি কিছু বলি না, শুধু কান্নাকাটি করতে থাকি। তো আমার কান্নায় আমার শাশুড়ি কান্নাকাটি করে, আমার হচ্ছে যে জেঠাস উনি কান্নাকাটি করে, তারপর হচ্ছে আমার যে মামা শ্বশুর
তার প্রচুর কান্নাকাটি করি, কোনো কথা নাই, জাস্ট খালি 30 মিনিট কান্না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/iloveDhakaFM, ILOVE love DHAKAFM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প। জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর হচ্ছে আমি ওখান থেকে আমার রুমে যাই। রুমে যাওয়ার পরে ফ্রেশ হওয়ার পরে আমি আমার মাকে ফোন দিই। আমার মানে যারা যারা পরিচিত তাদেরকে ফোন দিই। আর যে যে নোটগুলা লিখে ফেলছিলাম বা যেখানে যেখানে রাখছি এটা কালেক্ট করার পরে হচ্ছে আমি আমার মাকে এই কথাটা বলি যে মা এরকম এরকম কন্ডিশন। আমার মা হচ্ছে বাইরে ছিল তখন, মানে বাইরে ছিল। তো বলতেছে আমি ঘরে যাওয়ার পরে তুমি এই কথা বললে না কেন, এই মুহূর্তে কেন বললে? তখনই আমার মা হচ্ছে বেহুশ হয়ে যায় আর কি, এক প্রকার, যে আমার এই অবস্থা। তো মোটামুটি সান্ত্বনা পাই আমার মার কাছ থেকে। পরে আমি আর যা হোক এটা করি না। তো তারপর আমি খোঁজ নিতে থাকি যে আসলে তাদের কি অবস্থা। তো তার এক বান্ধবী, আমার ওয়াইফের যে বান্ধবী ছিল, সে বলে যে তারা আছে, ভালো আছে। তারপর হচ্ছে তারা সুখে সংসার করতে দেবে, এরকম অনেক কিছুই বলে আমাকে, যা আরো খুব কষ্ট দেয়। তখন ডিভোর্স হয়নি আপনার সঙ্গে? নাকি ডিভোর্স দিয়ে না, মাত্র 3 দিনের সংসার, আমরা এটা ডিভোর্স হয় কিভাবে? তো তখন আমি চিন্তা করলাম যে এটা কিভাবে সম্ভব, যে আমি তো তাকে, সে তো আমার বিবাহিত স্ত্রী, আর একটা ছেলের সাথে কেন কিভাবে এই করে? তো আইনি লড়াইয়ের জন্য আমি একজন উকিলের কাছে যাই। সেই উকিল আমাকে ব্ল্যাকমেইলই করে এক প্রকার, মানে আমার এই দুর্বল সুযোগটা নিয়ে সে সর্বোচ্চ করছিল যে ছেলেটা যেখানে জব করতো, এই যে এখানেই গুলশানেই, এটা বের করতে পারছে, ওর বাবা মার ওর ঠিকানা বের করতে পারছে, তাতেই সে আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নেয়। শুধু এইগুলার কারণে, আজকে ধরবো ছেলেকে, কালকে মেয়েকে ধরবো, কালকে তোমার কাছে দিতে, এই ঝামেলা করি। তারপর যা হোক, আমি যখন বুঝতে পারি যে আমার সে 12টা বাজাইছে, তখন আর আমি তার করি না। কিন্তু একটা জিনিস আমি তখন দেখলাম যে বিবাহিত স্ত্রী আমার, সে এখন ডিভোর্সে দিতে পারবে না, ইসলামী শরিয়াত মোতাবেক না, বা কিংবা হচ্ছে বাংলাদেশের নিয়ম অনুযায়ী 6 মাস তো হতে হবে অন্তত। অথচ সে দুমচে অন্যজনের সাথে সংসার করছে। অথচ তার জন্য থানা পুলিশ বা কোনো কেউ কিচ্ছু করছে না। থানা থেকেও যায় ফেরত আসছি, উকিলের কাছে তো আমি তো ধরা খাইতেছি, এরকম অবস্থা। পরে যা হোক, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু থানায়তে কোনো হইলো না, তাহলে হচ্ছে যে আমি উকিলের কাছে যাই। উকিলের কাছেও যেহেতু না পাইলাম, তখন আর কি করার? তখন হলো যে তার ফ্যামিলিকে বললাম যে সে যেন আমাকে ডিভোর্স লেটারটা অন্তত দেয়। তা নাহলে তো আমার বৈধ স্ত্রী, সে অন্যজনের সাথে এটা জিনা করতেছে না এতদিন, তো সেও দেয় না। আমি ভাবছি যে তার ফ্যামিলি হয়তো বা কিছু জানে না, কিন্তু আমি খুব হই যে জানতে পারি যে তার সবাই মোটামুটি জানে, এবং এই ব্যাপারটা তার ফ্যামিলি সবাই জানতো। যেদিন আমাদের বিয়ে হয় তার আগের দিন ওই ছেলেটা আমাদের এলাকায় গেছিল, যার পরে ওই মেয়ে নাকি আসে নাই। তারপরে সেই মেয়েকে আমার বিবাহিত স্ত্রী সে নিয়ে 6 মাস আর কি করে, এই যে 22/11/2022 আমার ডিভোর্স লেটার আমাকে পাঠিয়ে দেয়। আচ্ছা। তারপর হচ্ছে আমি ওই আমার ডিভোর্স লেটার পাওয়ার পরে আমি পরবর্তীতে আর হচ্ছে আমি সিদ্ধান্ত নিই যে আমি কখনো জীবনে বিয়ে করব না।
অন্তত যা করছি। কারণ দ্বিতীয় বিয়ে আমি তো করব না, এটা আমার হচ্ছে জীবনের একটা বড় প্রতিজ্ঞা। কারণ আমার ফ্যামিলি থেকে একটু শিক্ষা হয়েছে, যার কারণে আমি বিয়ে করব না, এরকম একটা টেনশন। পরবর্তীতে জানতে মানে অনেকজনে অনেক প্রশ্ন তুলে যে ছেলের হচ্ছে কোনো শারীরিক সমস্যা আছে কিনা বা এরকম কিছু তুলে, তারপর সিদ্ধান্ত নেই যে না আমি বিয়ের এইদিকে আগাবো। পরে এরপরে মেয়ে দেখা শুরু করে এখন পর্যন্ত দেখতেছে, আজকেও সামনে শুক্রবারও হচ্ছে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওর থেকেও ভালো মেয়ের সম্বন্ধ আসতেছে। কিন্তু ও যে মানে আমার সাথে যা করছে, এবং আমি যদি সেই মুহূর্তে এই যে ইয়েতে মহাখালী ওই যে কুড়িল বিশ্ব রুট, যেটা কুড়িল বিশ্ব রুট, আমি রাত 3টার সময় আমি কোনো মতো একটু রেস্ট নেওয়ার জন্য, ওখানে একটু শোয়ার মতো জায়গা আছে, মানে ওই যে লোকজন বসে যাত্রী ছাউনি যেটা বলে আর কি, ওখানে আমি বসি রাত 3টার পরে। তো 2জন ছেলেপুলে আসার পরে হলো যে আমি কি পরিমাণ কষ্ট করছি তার জন্য, আসার পর আমার ব্যাগটা নেওয়ার পরে আমি এগুলা কথা আমার ফ্যামিলিকে জানাই নাই। আমার বিয়ের ব্যাপারটাই আমি জানাইছি 18-19 দিন পর। তো তারা আমাকে ওই নির্জন একটা জায়গায় নিয়ে যাওয়ার পরে আমার গলায় হচ্ছে যে ছুরি ধরে এবং আমার কাছে কি আছে এগুলা জানার জন্য চেষ্টা করে। কিন্তু আমি আবার ছিলাম যে রাত্রে যে ঢাকায় থাকতাম, আমি ফোনটা লুকা রাখতাম আমার ওই শুয়ের ভিতরে, যার কারণে টাকা পয়সা সব নিয়ে আমাকে এই জায়গায় গলায় পারে লাথি যা মারে করার পর এরকম করে আমাকে ওখান থেকে ছেড়ে দেয়। সেদিন থেকে আর আমি ঢাকায় আসি না। তারপর ওখান থেকে আমি চলে যাই। তারপর মোটামুটি চিন্তা করছি যে না, এখন তার আশা ছাড়া যায়, কারণ হচ্ছে যে পরিমাণ পেরেশানি হইলাম, এখন তার আশা ছাড়া যায়। তখন আমি তার বান্ধবী যারা আছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে সে আসলে কি অবস্থায় আছে। অনেকদিন পরে জানতে পারলাম যে না, সে আছে, ভালো আছে, সুখে আছে, এবং তার শাড়ি পরা পিক মানে ছবি তার মা পর্যন্ত দেখছে, এখন সে ভালো আছে। তখন আমি তার আশা মোটামুটি ছেড়ে দেই, ভাবলাম যে না দেখ, সে সুখে আছে। আপনার বিয়ে হয়েছে কবে? আমার বিয়ে হয়েছিল যে 9/5/2022-এ। 9/5/2022-এ। আপনার ভেঙে গেছে কবে? সে চলে যায় বিয়ের 3 দিন পর, আমরা ঢাকা চলে আসি। আসার পর সে হচ্ছে কিছুদিন 2-3 দিন যোগাযোগ রাখে, মানে বৃহস্পতিবার তাদের বাড়ি আসার কথা, তখন সে চলে যায়। আর আমাদের ডিভোর্সটা হয় এই যে ডিভোর্স আরও অনেক পরে দিছে। কিন্তু আমার একটা প্রশ্ন মানে সবার কাছে যে বা বাংলাদেশের সমাজ ব্যবস্থার কাছে, আমি কাজীকেও জিজ্ঞেস করছিলাম যে একজনের বিবাহিত স্ত্রী যদি অন্য জনের সাথে সংসার করে, ভাবলাম সে মেয়ে স্বেচ্ছায় গেছে, তাহলে সে যদি 10 জনের সাথে স্বেচ্ছায় সংসার করে, তাহলে কি এটা কি মেয়ের টোটাল স্বাধীনতা? তার জন্য কি কোনো আইন নিয়ম? অনুযায়ী তো সেটা পারবে না, আইন অনুযায়ী সেটা নিয়ম নাই। কিন্তু পুলিশ প্রশাসন তারাও তো হচ্ছে যে কোনো ধরনের সহায়তা দিচ্ছে না এই ব্যাপারে। কি করবে তারা? ধরেন তারা সেপারেট থাকলো, যখন আমার ডিভোর্স পেপার দিল তখন তারা বিবাহ করলো, কিন্তু আমার বিবাহিত স্ত্রী অন্যজনের সাথে গিয়ে সংসার করতেছে, এটা তো হয় না। এটা তো হয় না। তা সে 6 মাস সংসার করলো, আমার বিবাহিত স্ত্রী, সে অন্যজনের সাথে 6 মাস সংসার করলো, আমি কোনোভাবেই সেটাকে আটকাতে পারিনি। তো এটা তো হয় না। এটা পরে আমি এক কাজীকে জিজ্ঞেস করলাম, যে আমার পরিচিত, তাকে জিজ্ঞেস করলাম, বললে যে এটা মেয়েদের ক্ষেত্রে এরকম হয়। আসলে তাহলে মেয়েদের এটা কেমন নিয়ম যে মেয়েদের তারা স্বেচ্ছায় চাইলেই যেখানে মন চায় সেখানে যেতে পারে, পুরুষরা চাইলেই করতে পারবে না, এটা কেমন? তো তখন থেকে আমি করলাম যে মেয়েরা যদি এরকম চায় যে তাদের স্বেচ্ছায় যেটা মন চায় সেটাই করতে চায়, আমি কেন পারবো না? তখন আমি ডিসিশন দিই না, আমাকে বিয়ে করতে হবে। পরবর্তীতে আমি সম্মতি দিই যে না, আমি বিয়ে করব। এখন আপাতত বিয়ের চলতেছে, মানে হ্যাঁ পার্টি খুঁজতেছে, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। কিন্তু আমি যদি সুসাইড করতাম, আমি যদি মারা যাইতাম, সে তো তার মতো সে সুখে আছে, এখনো আছে, এখনো আছে। অনেকজনই আছে আমার জানা মতো, অনেক আছে আমাদের এলাকাও এরকম হয়েছে যে মেয়ের জন্য এরকম সুসাইড করছে। কিন্তু তাদের আমি বলি যে না, এটা কোনো মতেই উচিত না সুসাইড করার, যেটা আমি যেখান থেকে ফেরত আসছি আমি তো করেই ফেলতাম। এগ্রিড। আপনি চমৎকার করে বলেছেন লাস্টে, এবং আমার মনে হয় আপনার গল্পটা আপনি এই জন্যই বলতে আসছেন রেডিওতে, রাইট? আপনি লাস্টে যে কথাটা বললেন, আমি দোয়া করি আপনার জীবনটা, সামনের জীবনটা অনেক সুন্দর হোক, এবং একই সাথে লাস্টলি যে কথাটা বলা সেটা হচ্ছে যে আমরা সবাই কম বেশি সাংসারিক সমস্যার মধ্যে আছি, সবাই। তো পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাদের সংসারে আসলে সমস্যা হয় না, সবার সংসারে সমস্যা হয়। কারো সংসারের সমস্যা খুব জটিল, আবার কারো সংসারের সমস্যা কম্পারেটিভলি
ওই জটিলতার চাইতে একটু কম জটিল, কিন্তু সে হয়তো মনে করে যে না আমার সমস্যাটাই অনেক বেশি জটিল। আপনি যেটা মনে করতেছেন, যেটার কারণে আপনার মনে হচ্ছে জীবনে এই পৃথিবীতে থাকবোই না, তার চেয়ে তো অনেক জটিল সমস্যায় অনেকেই ভোগেন। অনেকে এরকমও আছে যে সে জানে তার স্ত্রী কিংবা তার হাজব্যান্ড এই ধরনের অবৈধ সম্পর্কে লিপ্ত, তারপরেও সে কিছু করতে পারে না, সেখান থেকে বের হতে পারে না, প্রতিদিন নিজেকে মারে। তো বোঝেন, একটা মানুষ তো একবারই মরে, যন্ত্রণা সহ্য করে। তো এরকম যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আসলে ডেফিনেটলি আমার মনে হয় নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার কোনো অর্থ হয় না। আর আরেকটা কথা বলি, জি, আমি তো মেডিকেলে জব করি, যা হোক যার করে একটু ওই টুকিটাকি কাজগুলো পারি যে রিলেটেড। আমি হচ্ছে এইভাবে সারা রাত যখন আমি রাস্তায় থাকতাম এবং পরের দিন গিয়ে অফিসে গিয়ে গোসল করে অফিসেই বাইরে থেকে খাবার কিনে খাইতাম এবং থাকতাম, এই যে দেখেন আমার এই যে এখানে দাগ, এই যে এখানে দাগ হয়ে গেছে, আমি নিজে সুচ ঢুকাইতাম। এই ওর জন্য আমি মানে কতটা পাগল ছিলাম আমি বলতে পারবো না। আমি নিজে সুচ ঢুকাইতাম, 5 ml সিরিজ দিয়ে রক্ত বের করতাম, শরীর থেকে রক্ত বের করে এটা আমি হচ্ছে পটের পাত্রের মধ্যে রাখতাম। এই রক্ত আমি হচ্ছে ড্রেন, আমার উপরে হসপিটালের থেকে ড্রেন, ওখানে ফালানো যায়, আমি ড্রেনে রক্ত ফালাই দিতাম। এরকম করার পরে আপনার 7 থেকে 8 দিন, মানে আমার মৃত্যু দরকার, আমি জানি মরলে আমি কনফার্ম জাহান্নামী, একদম কনফার্ম জাহান্নামী। দুনিয়ার জাহান্নামটা আমার কাছে মরার পরে জাহান্নামী থেকে অত্যাধিক মনে হচ্ছে। তখন আমি এই রক্ত ফালাই দিতাম এবং এমন সময় আসছে যে আমি বসে আছি, আমার হাত পা ঝিঝি দিয়ে আমি দেখতে পারছি না, ঝিনুক পোকার মধ্যে এরকম। পরবর্তীতে আমি ডক্টর বাবাকে বলে আমি খুবই শারীরিকভাবে অসুস্থ, পরে আমার স্যালাইন লাগানোর ব্যবস্থা করে আমি স্বেচ্ছায় পরে বলি যে পরে আমাকে স্যালাইন দেওয়া হয়। মানে কি পরিমাণ যে রিপ্রেশন, এটা যে পরে সে বুঝে। আমি অবশ্যই, দেখেন আপনাকে যিনি পরামর্শ দিয়েছেন তিনি একটা বিশাল সওয়াবের কাজ করেছেন। তবে এটা ঠিক যে বিয়ের ব্যাপারে আপনি দ্রুত সিদ্ধান্ত নেবেন কিনা আল্লাহ আপনাকে কি কপালে রেখেছে আল্লাহই ভালো জানেন। তবে আপনি বের হয়ে আসার জন্য যে চেষ্টাটা করছেন এটা অবশ্যই অনেক ভালো একটা চেষ্টা, এবং আপনার গল্পের জায়গাটা আরও অনেক বেশি মানুষকে অনুপ্রাণিত করবে। আমি মন প্রাণ উজাড় করে আপনার জন্য দোয়া করি যে আপনার জীবনে যদি আল্লাহ এমন একটা মানুষ দেয় যে মানুষটা সে সেকেন্ড টাইম আপনাকে কষ্ট না দেবে। হ্যাঁ, আর মূল কথা হচ্ছে ভাই, যে রিয়েলাইজেশন আপনার মধ্যে আছে সেখানে আসলে পরামর্শ দেওয়ার কিছুই নাই। দুনিয়াবি জাহান্নাম কিছুই না পরকালের জাহান্নামের তুলনায়, তাই না? তো সবর হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ কিন্তু সবাইকে বলছেন যে সে পরীক্ষা করবে, পরীক্ষা করে তারপরে সে হচ্ছে রিওয়ার্ড দিবে। সুতরাং এটাও আপনি মনে করেন আপনার জীবনে অপরাধ না করে আপনি একটা বিশাল পরীক্ষা দিয়েছেন, এবং সেই পরীক্ষায় যেহেতু আপনি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটাননি, সুতরাং অপেক্ষা করেন, আল্লাহ হয়তো আপনাকে ভালো একটা রিওয়ার্ডও দেবেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো। শুধু একটা কথাই বলতে চাই, এই জীবনে বেঁচে থাকার মানেই হচ্ছে হাজার রকমের অনুভূতি। আপনি যখন থাকবেন না তখন এইসব অনুভূতির কোনো রকমের কোনো সোজা বাংলা যদি বলি বেল নাই। হ্যাঁ, তো আপনি অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছেন, অনুভূতিটাকে এনজয় করার চেষ্টা করুন। যে কোনো রকমের কষ্ট আসুক না কেন, চোখ বন্ধ করে বিশ্বাস করুন যে সামনের দিন ভালো আসবেই আসবে ইনশাল্লাহ। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।